ঢাকা কলেজের বিবিএ ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মাসিক মাহমুদ, লেকচার অ্যাকাউন্টিং। আজকে তোমাদের বিবিএ ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন এই সাবজেক্টের ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স এই অধ্যায়ের উপর কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি বিবিএ ফার্স্ট ইয়ারের জন্য ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন এই সাবজেক্টের উপরে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স এই অধ্যায়ের উপরে। তোমরা জানো এর আগে এই অধ্যায়ের উপরে আমরা যে থিওরিগুলো আছে সেগুলো আলোচনা করেছি এবং দু একটা প্রবলেম সলভ করেছি। আজকে আমরা কয়েকটা প্রবলেম দেখব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসটা শুরু করি এবং দেখি আজকে আমরা কি কি প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নতুন একটি অঙ্ক দেখি এবং অঙ্কটা বোঝার চেষ্টা করি। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু বোঝার অনেক কিছুই আছে এবং বুঝতে পারলে এই অঙ্কটি মোটামুটি সহজ। তো চলো আমরা আসলে দেখি এখানে কি বলা হয়েছে। আ মেশিন কস্ট অফ কোম্পানি টাকা 52,000 and its effective life is estimated to be 25 years. A sinking fund is created for replacing the machine by a new model at the end of its lifetime, when its scrap value realizes a sum of taka 2,500 only. The price of the new model is estimated to be 25% higher than the price of the present one. What amount should be retained every year for the sinking fund at the rate of 3.50 interest per annum? অর্থাৎ এখানে বলা হয়েছে একটি মেশিনের ক্রয় মূল্য আছে 52,000 টাকা এবং এই মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে 25 বছর। এখন এই মেশিনটা যখন আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, আমরা নতুন একটি মডেলের মেশিন ইনস্টল করতে যাই এবং মেয়াদ শেষে আমাদের এই মেশিনটির স্ক্র্যাপ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হবে 2,500 টাকা এবং আমরা একটা ফান্ড সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করতে যাই যেটা কিনা এই মেয়াদ শেষে যেটা দ্বারা এই মেয়াদ শেষে মেশিনটা প্রতিস্থাপন করা যাবে। এবং আমরা যখন নতুন মেশিনটা কিনবো, এই নতুন মেশিনটার মূল্য কিন্তু আগের মেশিনের চাইতে 25% বেশি হবে এবং প্রতি বছর শেষে আমরা যে ফান্ডটা রাখবো তার প্রতি বছরেই 3.50 হারে চক্রবৃদ্ধি ইন্টারেস্ট অ্যাপ্লাই করা যাবে। এখন স্যাররা এখানে দেখো, আমরা যেই মেশিনটা 25 বছর পর একটা মেশিন কিনবো, সেই মেশিন কিন্তু 52,000 টাকায় কেনা যাবে না, সেই মেশিনের দাম কিন্তু 25% বেশি হবে। তাহলে এই 52,000 টাকা থেকে যদি আমরা 25,000 টাকা বেশি ধরি, তাহলে 52,000-এর 25% হয় হচ্ছে 13,000 টাকা। অর্থাৎ 52,000-এর সাথে যদি আমরা 13,000 যোগ করি, তাহলে 65,000 টাকা হচ্ছে আমাদের লাগবে মেশিনটা ক্রয় করতে এই 25 বছর পরে। অর্থাৎ 25 বছর পরে আমরা যদি নতুন একটা মেশিন কিনতে যাই, তাহলে আমাদের লাগবে হচ্ছে 65,000। এবং এখানে কিন্তু আরেকটা কথা বলে দেওয়া আছে যে আমাদের এই মেশিনটা কিন্তু 2,500 টাকা আমরা বিক্রি করতে পারি। তাহলে আমাদের 25 বছর পরে লাগবে 65,000 টাকা এবং এই ভগ্নাবশেষ মূল্য যদি আমরা 65,000 থেকে বিয়োগ দেই, তাহলে আমরা 65,000 বিয়োগ 2,500 আমরা পাচ্ছি হচ্ছে 62,500 টাকা। অর্থাৎ 25 বছর পরে নতুন একটা মেশিন কিনতে গেলে মোট কথা আমার লাগবে হচ্ছে 62,500 টাকা। তাহলে আমাদের ফিউচার ভ্যালুটা আমরা জানি, 62,500 টাকা লাগবে আমাদের 25 বছর পরে। এখন কথা হচ্ছে যে আমরা প্রতি বছর কত টাকা আমরা জমাবো, কত টাকা আমরা ইনস্টলমেন্ট দিব, যাতে কিনা আমরা 25 বছরে এই 62,500 টাকা ক্রিয়েট করতে পারি এবং রেট অফ ইন্টারেস্ট হবে 3.50%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করবো যে তোমরা আসলে বুঝতে পেরেছো। আমি হয়তো তোমাদেরকে বুঝাতে পেরেছি এটা কিভাবে করা যাবে এবং কোন সূত্র। অর্থাৎ আমাদের এখানে ফিউচার ভ্যালুও দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্টও দেওয়া আছে, নাম্বার অফ ইয়ারও দেওয়া আছে। আমাদের বের করতে হবে সোজা কথা ইনস্টলমেন্ট। অর্থাৎ ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু
অ্যানুইটি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর। এই সূত্রে যদি আমরা ফিউচার ভ্যালুর মান বসাই এবং রেট অফ ইন্টারেস্ট বসাই এবং নাম্বার অফ ইয়ার বসাই, তাহলে আমরা অ্যানুইটিটা খুব সহজে বের করে ফেলতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি যে তোমরা আসলে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আসলে ভিডিওটা শেষটা না দেখে এখনই করার চেষ্টা করো, যাতে তোমরা অঙ্কটা বুঝতে পারো। এরপরে তোমরা বাকি অংশে ভিডিওটা দেখো, দেখে আমার অ্যান্সারের সাথে অ্যান্সার মিলিয়ে তোমরা দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব যে তোমরা আসলে সবাই অঙ্কটা করতে পেরেছো এবং বুঝতেও পেরেছো। তো তারপর আমি অঙ্কটা তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, যাদের কোনো সমস্যা হয়েছে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই দেখো, আমাদের মেশিনটার দাম ছিল, আগের মেশিনটার দাম ছিল হচ্ছে 52,000 টাকা, এবং নতুন একটা মেশিন কিনতে গেলে 12 বছর পরে এই মেশিনের দাম 25% বেড়ে যাবে। তাহলে যেহেতু 12 বছর পরে এই মেশিনের দাম 25% বেড়ে যাবে, দুঃখিত, 12 বছর পরে না, 25 বছর পরে, যেহেতু 25 বছর পরে এই মেশিনের দাম 25% বেড়ে যাবে, তাহলে আমরা এই 25% বেশি মূল্য যদি ধরি, তাহলে 52,000 টাকার 25% হচ্ছে 13,000 টাকা। অর্থাৎ 25 বছর পরে এই মেশিনটার মূল্য হবে হচ্ছে 65,000 টাকা। এখন কিন্তু আমরা এই 25 বছর পরে আগের মেশিনটা আবার আমরা বিক্রি করতে পারবো 2,500 টাকা। যদি এখানে 25,000 টাকা দেখানো হয়েছে, দুঃখিত, এটা 2,500 টাকা হবে। অর্থাৎ 25 বছর পরে আমাদের মেশিনটার মূল্য হবে 65,000 টাকা, এবং আগের মেশিনটা আমরা বিক্রি করতে পারবো 2,500 টাকা। তাহলে 65,000 থেকে যদি আমরা 22,500 বিয়োগ দেই, তাহলে আমাদের কিন্তু 25 বছর পরে লাগতেছে 62,500 টাকা। এখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 3.50% এবং নাম্বার অফ ইয়ার হচ্ছে 25 ইয়ার্স। তো আমরা যদি দেখো, আমাদের ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির সূত্র, যেহেতু এটা অ্যানুইটির অঙ্ক, অর্থাৎ আমরা কিন্তু প্রতি বছর টাকা জমা রাখবো এই 25 বছরে, যাতে আমাদের নতুন একটি মেশিন কেনার মতো একটি ফান্ড হয়। তাহলে যেহেতু আমরা প্রতি বছর টাকা রাখবো, তাহলে এটা কিন্তু আমাদের একটি অ্যানুইটির অঙ্ক, বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যানুইটির সূত্র হবে। এবং এখানে কিন্তু আমাদেরকে বলে দেওয়া নাই যে বছরের শুরুতে টাকা রাখবো না শেষে টাকা রাখবো। যেহেতু এই ধরনের কোনো কথা বলে দেওয়া নাই, তাহলে অবশ্যই আমরা ধরবো যে বছরের শেষে টাকাটা জমা রাখতে হবে। তাহলে বছরের শেষে যদি টাকা জমা রাখি এবং অ্যানুইটি অঙ্কটা হয়, তাহলে সূত্র হবে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ আর। এই সূত্রে দেখো, আমাদের সব কিছু মান যদি বসিয়ে দেই, তাহলে ফিউচার ভ্যালু আমাদের 25 বছর পরে লাগবে 62,500 টাকা। অ্যানুইটির মান তো আমরা বের করবো, এবং 3.50 তুমি যদি 100 দিয়ে ভাগ দাও, তাহলে তার মান হবে 0.035। এখানে দেখো 0.0035 লেখা হয়েছে, ভুল হয়েছে, এটা হবে 0.035 প্লাস আর এর মান 0.035, এবং বছর হচ্ছে 25 মাইনাস 1। এখন যদি আমরা ক্যালকুলেশন করলে দেখো, আমরা ফাইনালি আমরা অ্যানুইটি বের করতে যদি চাই, তাহলে আমরা যে এই বাম সাইডে আমাদের 62,500 টাকা আছে, এটা যদি আমরা, যেহেতু অ্যানুইটির দেখো, অ্যানুইটির যে আমাদের এর সাথে গুণ আকারে আছে এবং ভাগ আকারে আছে, তো আমরা অ্যানুইটিটা এক সাইডে রেখে 62,500কে আমরা গুণ হবে, যেহেতু অ্যানুইটিকে যে ভাগ দেওয়া আছে, যদি সমান সমানের ওই পারে যায়, তাহলে যা ভাগ আছে তা গুণ হয়ে যাবে, এবং যা গুণ আছে তা সমান সমানের ওই পারে গেলে তোমরা জানো ভাগ হয়ে যাবে। অর্থাৎ সাইড চেঞ্জ করলে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। অর্থাৎ আমরা অ্যানুইটি ইজ ইকুয়াল টু 62,500 ইন্টু গুণ হবে 0.035 এবং ভাগ হবে 1.36244। তাহলে আমরা পাচ্ছি অ্যানুইটি হচ্ছে 1,604.63 টাকা। অর্থাৎ প্রতি বছর যদি আমরা 1,604 টাকা 63 পয়সা করে জমাই, তাহলে 25 বছরের পরে আমরা 62,500 টাকা পাবো, যা দিয়ে কিনে আমরা নতুন একটি মেশিন কিনতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সমস্যাটি বুঝেছো এবং সমস্যাটি তোমরা করতে পেরেছো। তো সবাইকে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি প্রবলেম দেখি এবং বোঝার চেষ্টা করি আসলে প্রবলেমতে কি বলা হয়েছে এবং এটি আমরা সলভ করার চেষ্টা করি। অন হিজ 48th বার্থডে a man decided to make a gift of টাকা 5,000 to a hospital. He decided to save this by making equal annual payments up to and including his 60th birthday to a fund which gives 3.50 compound interest, the first payment being made at once. Calculate the amount of each annual payment. অর্থাৎ একজন ব্যক্তি তার 48তম বছরে তিনি 48তম জন্মদিনে তিনি সিদ্ধান্ত নিলেন যে 5,000 টাকা একটি হসপিটালে দিবেন যখন তার 60তম জন্মদিন থাকবে, এবং এই টাকাটা দেওয়ার জন্য তিনি কিস্তিতে টাকাটা জমাতে চাচ্ছেন এবং যার কিনা ইন্টারেস্ট রেট হচ্ছে 3.50 এবং ইনি টাকাটা জমাতে চাচ্ছেন। দেখো এখানে বলে দেওয়া আছে দ্য ফার্স্ট পেমেন্ট বিং মেড অ্যাট ওয়ান্স, অর্থাৎ শুরুতেই উনি টাকাটা জমাতে চাচ্ছেন। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য ইচ অ্যানুয়াল পেমেন্ট, অর্থাৎ সোজা কথা হচ্ছে যে তিনি কত টাকা করে যদি জমান তাহলে তিনি তার 60তম জন্মদিনে 5,000 টাকা ক্রিয়েট করতে পারবেন, যার ইন্টারেস্ট রেট হচ্ছে 3.50। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু 60তম জন্মদিনে তিনি 5,000 টাকা জমাতে চাচ্ছেন এবং গিফট দিতে চাচ্ছেন। এখন তার মানে আমরা কিন্তু এখানে ফিউচার ভ্যালুটা জানি যে 5,000 টাকা এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 3.50 এবং এটা কিন্তু আমাদের অ্যানুইটির অঙ্ক, অর্থাৎ তিনি কিন্তু টাকাটা জমাবেন কিস্তিতে, অর্থাৎ কিস্তি কত সেটা জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে তোমরা জানো ফিউচার ভ্যালুর দুইটা সূত্র আমরা জানি। একটা হচ্ছে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের অ্যানুইটি ছাড়া সাধারণ সূত্র। আমরা সুদে আসলে কত টাকা পাবো নির্দিষ্ট সময় পর সেই সূত্রটা হচ্ছে এটা। এবং অ্যানুইটির ক্ষেত্রে আরেকটি সূত্র আছে আমাদের, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আই ইন্টু 1 প্লাস আই। এখন দেখো আমাদের এখানে যেহেতু উনি শুরুতে টাকা জমা দিচ্ছেন, সুতরাং আমাদের এক্সটেনশনের যে সূত্রটা আছে 1 প্লাস আই সেইটা এখানে আসবে। তো আমরা যদি তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমরা যদি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আই ইন্টু 1 প্লাস আই এই সূত্র মানগুলো বসাই, তাহলে আমরা খুব সহজেই অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা অনেকে এটা বুঝতে পেরেছো এবং অনেকে হয়তো করেও ফেলেছো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি আসলে এটা কীভাবে করা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো অনেকে অঙ্কটি অনেক আগেই করে ফেলেছো অথবা অনেকেই বুঝেছো কীভাবে করতে হবে। তো চলো আমরা এখন দেখি আসলে অঙ্কটা কীভাবে সলভ করা যায়। দেখো এখানে আমাদের ফিউচার ভ্যালু কিন্তু বলেই দেওয়া আছে যে আমরা তিনি 12 বছর পরে তার 5,000 টাকা দরকার হবে, অর্থাৎ ফিউচার ভ্যালু 5,000, রেট অফ ইন্টারেস্ট 3.50 এবং কত সময়ে উনি জমাবেন। আজকে তার 48তম জন্মদিন, তিনি তার 60তম জন্মদিনে এই 5,000 টাকা তার দরকার। তাহলে 6 থেকে যদি আমরা 48 বিয়োগ দেই আমাদের এন এর মান অর্থাৎ নাম্বার অফ ইয়ার 12 চলে আসে। এখন কীভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করি সেটা দেখো। সূত্রটা হবে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু, এখানে আমি তোমাদের বলেছিলাম যে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তোমরা যদি এখানে আর লিখো সেক্ষেত্রে সমস্যা নাই, কারণ আইতে ইন্টারেস্ট বোঝাচ্ছে আর আর এতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বোঝাচ্ছে, একই জিনিস। তোমরা আইও ইউজ করতে পারো আরও ইউজ করতে পারো। তো আমাদের যে অ্যানুইটির সূত্রটা হচ্ছে সেটা হবে এ ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর, এবং যেহেতু আমাদের এটা উনি শুরুতে টাকাটা জমা দেন সেহেতু আমাদের সাথে 1 প্লাস আর গুণ হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা মানগুলো যদি বসাই তাহলে দেখো ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে 5,000 এবং এ ভাগ আর এর মান আমরা বসিয়ে দিলাম 0.035 এবং 1 প্লাস 0.035 এবং এন এর মান হচ্ছে 12 মাইনাস 1। তারপর আমরা 1 তো সূত্রের অনই দেখতে পাচ্ছ এবং আর এর মানটা বসিয়ে দিলাম। এখন যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখো আমাদের এর মানটা বের করতে হবে।
অর্থাৎ আমরা যদি অ্যানুইটি কত করে টাকা জমা দিলে আমাদের 5000 টাকা হবে সেটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি। তৃতীয় লাইনে দেখো, এখানে 1.053 আমরা যদি পাওয়ার 12 অ্যাপ্লাই করি তাহলে আমরা মানটা পাচ্ছি 1.511068। এখানে আমরা যে এত বড় ডিজিট না নিয়ে 4 ঘর পর্যন্ত নিলেও হবে, অর্থাৎ 1.5111 পর্যন্ত যদি আমরা নেই তাহলেই কিন্তু আমাদের হচ্ছে। আর তোমরা পুরো ডিজিট নিয়েও করতে চাইলে করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এর পরবর্তী লাইনে দেখো আমরা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ 1.0511 থেকে 1 বিয়োগ দিয়ে আমরা 1.035 এর সাথে গুণ করলাম। একবারে শেষের লাইনে দেখো, আমরা এই অ্যানুইটির মান বের করতে চাইলে 5000কে আমরা যেহেতু এখানে অ্যানুইটির সাথে 15.11303 আছে, সুতরাং আমরা যদি সমীকরণের সেটা বাম সাইডে চলে যায় অথবা দিক পরিবর্তন করে, তাহলে এই অ্যানুইটির সাথে সেটা গুণ আকারে আছে, সমীকরণের অন্য সাইডে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 5000কে 15.11303 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 330.84। অর্থাৎ উনি যদি প্রতি বছর 330.84 টাকা করে জমা, তাহলে তিনি 12 বছরে 3.50 ইন্টারেস্টে 5000 টাকা জমাতে পারবেন। এই ক্ষেত্রে তোমরা কিন্তু এই সূত্রটা অঙ্কটা তোমাদের হয়েছে কিনা সেটা প্রমাণও করতে পারো। কিভাবে? এখানে তোমরা যদি ফিউচার ভ্যালু হিসেবে বের করো, অর্থাৎ অ্যানুইটি সূত্রের মধ্যে যদি অ্যানুইটির মানটা বসিয়ে দাও, 3.30.84 বসিয়ে তোমরা আর এর মান যদি বসাও 0.035 এবং এন এর মান যদি বসাও 12, তাহলে যদি টোটালটা 5000 হয় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে পরীক্ষার হলে বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটা হয়েছে। যদিও এটা খুব কনফিউশনে না পড়লে করার দরকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নতুন একটি অঙ্ক দেখি এবং বোঝার চেষ্টা করি অঙ্কতে কি বলা হয়েছে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান্ড অ্যানুইটি certain of টাকা 150 for 12 years reckoning interest at 3.50 per annum। অর্থাৎ শতকরা 3.50 টাকা হার সুদে 150 টাকার 12 বছরের ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের একসাথেই কিন্তু ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু এই দুটি নির্ণয় করতে বলেছে। তো তোমরা জানো একটু আগে আমরা একটা অঙ্ক করেছি ফিউচার ভ্যালু কীভাবে নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমাদের সূত্রটি ছিল অ্যানুইটি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r ইন্টু 1 প্লাস r। তো দেখো তখন কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা বলে দেওয়া ছিল যে শুরুতে আমরা টাকাটা কিস্তিটা জমা দিই। এখানে কিন্তু আমাদের এই ধরনের শুরু অথবা শেষ কোনো কিছু বলে দেওয়া নেই। যদি আমাদের শুরু অথবা শেষ এই ধরনের কোনো কিছু বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ধরে নিব শেষে, এবং শেষে যদি হয় তাহলে আমাদের সূত্রে যে একটু এক্সটেনশন আছে সেটা হচ্ছে 1 প্লাস আর, সেটা আসবে না। অর্থাৎ তাহলে আমাদের কোন সূত্র দিয়ে করব, আমরা ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ফিউচার ভ্যালু মান বের করতে পারছি। কিন্তু এখানে কিন্তু একই সাথে আমাদের ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু দুটাই বের করতে বলেছে। আমাদের কিন্তু এখানে অঙ্কের দুটো পার্ট আছে। আর প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে আমরা কোন সূত্র ইউজ করব, অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n ভাগ r, আমরা এই সূত্রটা ইউজ করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা হাতে কলমে দেখে নিই কীভাবে প্রশ্নটা সলভ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই অঙ্কটি করতে পেরেছো। তারপর আমরা একটু দেখি কিভাবে আসলে সলভ করা যায়। তোমাদের যাদের সমস্যা হচ্ছে তারা দেখে নিতে পারো। প্রথমেই আমাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু দুটি বের করতে হবে। অর্থাৎ 150 টাকা 12 বছরের 150 টাকা যদি আমরা কিস্তিতে জমা রাখি, তাহলে 12 বছর পরে 3.50% কিস্তিতে 3.50% ইন্টারেস্টে আমাদের আসলে 12 বছর পরে কত টাকা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ফিউচার ভ্যালু
যে সূত্রটা আমরা জানি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি ইন্টু 1 প্লাস r⁻n মাইনাস 1 ভাগ রেট অফ ইন্টারেস্ট, সেটি আমরা অ্যাপ্লাই করব। এখানে আমাদের অ্যানুইটি হচ্ছে 150 টাকা এবং রেট অফ ইন্টারেস্ট দেখো 3.50কে আমরা যদি 100 দিয়ে ভাগ দেই তাহলে হবে 0.035 এবং আমরা যদি এখানে আর এর মান বসাই সূত্রে 1 প্লাস 0.035 টু দি পাওয়ার 12 মাইনাস 1। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 150কে 0.035 দিয়ে ভাগ দেই, ভাগ দিলে কিন্তু আমরা পাচ্ছি 4285.714286। এখন আমরা 1.035কে 12 পাওয়ার অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1.511086। এটা তোমরা সম্পূর্ণ ডিজিট না নিয়ে আরও কম নিতে পারো। মাইনাস 1 যদি আমরা বিয়োগ করে ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল ফিউচার ভ্যালু পাচ্ছি 2190.29 টাকা। অর্থাৎ আমরা যদি 150 টাকা 12 বছর ধরে রাখি 3.50 ইন্টারেস্টে, তাহলে আমরা 12 বছর পরে পাবো 2190 টাকা। এখন আমরা যদি 150 টাকা 12 বছর ধরে রাখি তাহলে 3.50%-এ তার আসলে প্রেজেন্ট ভ্যালুটা কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রেও তোমরা সোজা আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করব। তোমরা জানো প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস r⁻n ভাগ r। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো খুব সহজেই তোমরা ক্যালকুলেশন করে পাচ্ছ 1449.50। অর্থাৎ আমরা যদি 150 টাকা 12 বছর ধরে রাখি, জমা করি এবং 3.50% হারে তার প্রেজেন্ট ভ্যালু হবে 1449.50 টাকা। আশা করি বুঝতে পেরেছো।